আমার বয়স তখন 23 বছর। হাই স্কুলের ভাষা ও সাহিত্যের শিক্ষক হওয়াই ছিল আমার উদ্দেশ্য, আর এই জন্যই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম। সময়টা সেপ্টেম্বর মাস, বাতাসে যেন আগাম বসন্তের আভাস। এমনই একদিনে খুব ভোরবেলায় আমি আমার রুমে পড়াশোনা করছিলাম। কিছুটা ক্লান্ত বোধ করছিলাম। মাঝে মধ্যেই জানালা দিয়ে বাইরে চোখ যাচ্ছিল আমার। রাস্তা দেখা যাচ্ছে। মেইন রাস্তায় ওঠার আগে আমাদের এই এলাকার মধ্যে একটি ছোট রাস্তা আছে। সেই রাস্তার শেষ মাথার প্রথম বাড়িটা অ্যালেক্সের। জানালা দিয়ে অ্যালেক্সের বাগানটা দেখতে পাচ্ছিলাম। বেশ যত্ন করে সাজানো বাগান। অ্যালেক্সের বাড়ির ঠিক পরেই কারবানহো পরিবারের বাড়িটা, সবচেয়ে সুন্দর। কারবানহো পরিবারের সদস্যরা বেশ অমায়িক, সদাশয়, মানুষের প্রতি নিবেদিত প্রাণ। তাদের পরিবারে 3 কন্যা। বলতে দ্বিধা নেই, আমি এই পরিবারের সবচেয়ে বড় মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি। ওর নাম আদ্রিয়ানা। আমার দৃষ্টি যখনই জালনার বাইরে যাচ্ছিল, যতটা না অভ্যাসবশত, তার চেয়ে এই আশায় যে হয়তো এই ভোরবেলায় আদ্রিয়ানাকে একবার দেখতে পাব। বুড়ো অ্যালেক্সের বাগানটা মূল রাস্তা থেকে কিছুটা উপরে। 3 ধাপ পাথরের সিঁড়ি পেরিয়ে বাগানে আসতে হয়। একটা লোহার বেড়া দিয়ে বাগানটিকে রাস্তা থেকে পৃথক করা হয়েছে। রোজকার মতো বুড়ো অ্যালেক্স তার বাগানে পানি ঢালছিল, আর সেই সাথে তার প্রিয় বাগানে নানা রকম কাজ করছিল। রাস্তাটা একেবারে জনশূন্য। আসলে এত সকালবেলা কারো থাকারও কথা নয়। তাই যখন অন্য পাশের ব্লকে একজন লোককে দেখলাম, তখন তার দিকেই আমার দৃষ্টি নিবদ্ধ হল। কিছুটা কৌতূহল বোধ করলাম। দেখলাম লোকটি আমাদের ব্লকের দিকে এগিয়ে আসছে। এই রাস্তা ধরেই অ্যালেক্স এবং কারবানহো পরিবারের বাড়িগুলো অবস্থান করছে। লোকটার বাহ্যিক অবয়ব দেখে আমার কৌতূহলের মাত্রাটা আরো বেড়ে গেল। গায়ে শতছিন্ন তালিমারা জামাটা ময়লার আস্তরণে ঢাকা। দেখে মনে হল হয়তো কোনো ভবঘুরে কিংবা ভিক্ষুক। লোকটার মুখে দাড়ির জঞ্জাল দেখলেই বোঝা যায় তাতে অনেক দিন হাত পড়েনি। শুকনো দেহ। মনে হল গায়ের জামাটা খুলে ফেললে বোধহয় একটা জ্যান্ত কঙ্কাল বেরিয়ে আসবে। মাথায় একটি টুপি দেখা যাচ্ছে। টুপিটার আকৃতিও যেন কেমন, বেঢপ ধরনের। রং যে তার মৌলিকত্ব হারিয়েছে তা বোঝাই যায়। হলুদ রঙের টুপিটার কারণে লোকটাকে আরো বেশি অদ্ভুত লাগছে। সকাল হলেও আবহাওয়ায় ঠান্ডার লেশ মাত্র ছিল না। তারপরও লোকটার গায়ে একটা শতছিন্ন তালিমারা ধূসর বর্ণের ওভারকোট। এমন ভাবে লোকটার গায়ে ওভারকোটটা জড়িয়ে আছে যাতে করে মনে হবে সে যেন কাউকে তার মুখশ্রী দেখাতে চাইছে না। লোকটার পোশাক আশাক কিংবা দেখতেই শুধু অদ্ভুত ছিল না, আরো একটি অদ্ভুত জিনিস ছিল লক্ষ্য করবার মতো। একটি বস্তা। এই ধরনের লোকদের সাথে বস্তা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু তার বস্তাটা ছিল বিশাল, যা স্বাভাবিকভাবে দেখা যায় না। ধারণা করলাম ভিক্ষা করে যা পায় তা হয়তো বস্তাতেই রাখে। খাবার জাতীয় কিছু থাকাও অস্বাভাবিক নয়। লোকটি কি করে তা দেখার জন্য আমি কৌতূহল বোধ করলাম। সে বুড়ো অ্যালেক্সের বাড়ির সামনে এসে থামল। বুঝতে পারলাম লোহার বেড়ার ওপার থেকে সে কিছু একটা চাইছে। অ্যালেক্স বৃদ্ধ হলে কি হবে, তার মানসিকতা কখনোই ভালো ছিল না। মানুষ বৃদ্ধ হলে নাকি তার মনও নরম হয়ে আসতে থাকে, কিন্তু অ্যালেক্স ছিল কঠিন হৃদয়ের কৃপণ। ব্যবহারও ছিল অতি রূঢ়। কোনো কিছু ভালো মতো না শুনি বৃদ্ধ অ্যালেক্স লোকটিকে হাত মেরে এমন একটি ইশারা করলেন যার একটাই মানে হতে পারে, আর তা হল
আপন পথ দেখো, এটা কোনো লঙ্গরখানা নহে। কিন্তু লোকটিকে মনে হলো নাছোড় বান্দা। সে নিচু স্বরে বারবার যেন পীড়াপিড়ি করতে লাগলো। তখনই আমি বৃদ্ধ অ্যালেক্সের চিৎকার পরিষ্কারভাবে শুনতে পেলাম, এই চলে যাও, চলে যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না বলে দিলাম। তারপরেও লোকটা জেদ করতে লাগলো এবং আমি দেখতে পেলাম লোকটি পাথরের সিঁড়ির 3টি ধাপ উপরে উঠে লোহার গেটের কাছে এসে দরজাটা খোলার চেষ্টা করছে। সেটা দেখে বৃদ্ধ অ্যালেক্সের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। সে লোকটিকে এক প্রকাণ্ড ধাক্কা দিয়ে সরিয়ে দিল। লোকটির পা পাথরের ভিজা সিঁড়িটায় পিছলে গেল। সে আপ্রাণ চেষ্টা করল বেড়াটাকে ধরতে, কিন্তু তার আগেই পড়ে গেল। দেখতে পেলাম লোকটার পা দুটি উপরের দিকে উঠে গেছে এবং শুনতে পেলাম মাথার খুলি ফাটার শব্দ। সিঁড়ির প্রথম ধাপে খুলিটা আঘাত হানে। অ্যালেক্স দৌড়ে রাস্তায় নেমে আসলো। লোকটির দিকে নিচু হয়ে তার বুকের স্পন্দন বোঝার চেষ্টা করল। বৃদ্ধের চোখে মুখে এক ভীতিকর ছায়া। ভীত সন্ত্রস্ত হয়ে সে তাড়াতাড়ি লোকটাকে টেনে বাইরে নিয়ে গেল। তারপর তাকে রাস্তায় ফেলে দিল, অর্থাৎ তার বাড়ির সীমানার মধ্যে রাখল না। তারপর বৃদ্ধ তার ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। আর এই অযাচিত অপকর্মের প্রত্যক্ষদর্শী যাতে কেউ না হতে পারে, সেজন্যই বৃদ্ধের এই অস্থির পায়তারা। সমস্ত ঘটনাই আমার চোখের সামনে ঘটল। অর্থাৎ আমি হলাম একমাত্র ব্যক্তি যে কিনা বৃদ্ধের অপকর্মের একমাত্র প্রত্যক্ষদর্শী। একটু পরেই একজন লোক ওই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। সে মৃত লোকটার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে লোকজন বাড়ল এবং একসময় পুলিশও ঘটনাস্থলে হাজির হল এবং পরে অ্যাম্বুলেন্স এসে লাশটিকে সরিয়ে ফেলল। ঘটনাটা সেখানেই শেষ হয়ে যায়। তারপর আর কেউ কোনোদিন এই বিষয় নিয়ে কোনো ধরনের আলাপও করেনি। আর আমার ব্যাপারে বলতে গেলে বিষয়টি নিয়ে মুখ না খোলার ব্যাপারে আমি খুবই সতর্ক ছিলাম। আমার এই আচরণ হয়তো সঠিক ছিল না। আমি একটি অপরাধকে প্রশ্রয় দিলাম এবং তা বেমালুম চেপে গেলাম। নৈতিকতার দিক থেকে আমার অবস্থান অনেকটাই নড়বড়ে, কিন্তু সাথে সাথে এটাও মাথায় আসলো, বৃদ্ধ অ্যালেক্সকে দোষী সাব্যস্ত করে আমার কি লাভ? আর সে তো কোনোদিন আমার কোনো ধরনের ক্ষতিও করেনি। আর তাছাড়া ইচ্ছা করে অ্যালেক্স তো লোকটিকে মারেনি। মারার তো কোনো ধরনের মনোবৃত্তিই ছিল না বৃদ্ধের। আমার কাছে এটাও সঠিক বলে মনে হয়নি যে বৃদ্ধ তার জীবনের শেষ কটি দিন আইনি প্রক্রিয়ায় দৌড়দৌড়ি করে কাটান। আস্তে আস্তে আমি ঘটনাটা ভুলে যাবার চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই যখন আমি বৃদ্ধ অ্যালেক্সকে দেখি, আমি একটা অদ্ভুত অনুভূতির মুখোমুখি হই। বৃদ্ধ লোকটির অপকর্মের একমাত্র সাক্ষী এই আমি, যা কিনা সে নিজেও জানে না। এই একটি বোধ আমার মনোজগতে এক অদ্ভুত আলোড়ন তোলে। সেই সময় থেকেই আমি জানি না কেন আমি বৃদ্ধ অ্যালেক্সকে এড়িয়ে চলতে শুরু করলাম এবং তার সাথে পুনরায় কথা বলার সাহস আমার আর কখনো হয়নি। সময় তার নিয়মে চলে। ওই ঘটনার পর 3 বছর পার হয়ে গেছে। আমি ভাষা ও সাহিত্যের উপর ডিগ্রি অর্জন করে স্থানীয় একটি হাই স্কুলে শিক্ষকতা শুরু করেছি। আদ্রিয়ানা কারবানহোর সঙ্গে আমার সংসার করা হয়নি, অন্য একজনকে বিয়ে করেছে সে। লোকটি আদ্রিয়ানাকে ভালোবাসে কিনা কিংবা সে আদ্রিয়ানার যোগ্য কিনা, আমার সাথে তার একটা তুলনা আমি সব সময়ই নিজের অজান্তে করে থাকি। ওই সময়ে আদ্রিয়ানা গর্ভবতী ছিল এবং সন্তান ভূমিষ্ঠ হবার সময় কাছাকাছি চলে এসেছে। সে এখনো তাদের ওই সুন্দর বাড়িটাতেই থাকে এবং তাকে দেখলে মনে হয়
সে যেন দিন দিন আরো সুন্দর হচ্ছে। সময়টা ডিসেম্বরের কোনো এক সকাল। নিঃশ্বাস বন্ধ করে দেবার মতো বাতাস। আমি স্কুলের কিছু তরুণ ছেলেকে ব্যাকরণের কিছু বিষয় বুঝিয়ে দিচ্ছিলাম। সামনেই তাদের পরীক্ষা। সব সময় যা করে থাকি আমি, মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছি। রাস্তার দিকে এক পলক চোখ ফেলেছি। মনে হবে যেন অতীত কোন স্মৃতিকে তুলে আনার চেষ্টা করে যাচ্ছি। হঠাৎ করে আমার হার্টের স্পন্দন বন্ধ হবার উপক্রম হলো। আমার মনে হলো আমি যেন কোনো এক ঘোরের মধ্যে পড়ে গিয়েছি। 3 বছর আগে বৃদ্ধ অ্যালেক্স যে লোকটিকে অনিচ্ছাকৃতভাবে মেরে ফেলেছিল, সেই লোকটি আবার রাস্তার বিপরীত দিকের ব্লক দিয়ে আমাদের ব্লকের দিকে এগিয়ে আসছে। সেই পোশাক, ধূসর ওভারকোট, বেঢপ আকৃতির হ্যাট আর সেই বিশাল আকৃতির নোংরা বস্তা। আমি আমার চারপাশে কারো উপস্থিতির কথা যেন ভুলেই গেলাম। দৌড়ে জানালার দিকে গেলাম। আমি মুখ বাড়িয়ে দেখলাম লোকটি ধীর পায়ে এগিয়ে আসছে। মনে হলো সে যেন তার গন্তব্য সম্বন্ধে সচেতন। সে আবার ফিরে এসেছে। আমি ভাবলাম, বৃদ্ধ অ্যালেক্সের উপর প্রতিশোধ নিতে সে আবার ফিরে এসেছে। লোকটি হাঁটতে হাঁটতে অ্যালেক্সের বাড়ির সামনে আসলো। লোহার বেড়া অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গেল। এক সময় সে আদ্রিয়ানার বাড়ির দরজার সামনে থামল। দরজার সামনে দাঁড়িয়ে কি যেন একটা করল, তারপর ভিতর ঢুকল। আমি এক্ষুনি আসছি এই বলে ছাত্রদের কাছ থেকে বিদায় নিয়ে আমি দৌড়ে বেরিয়ে আসলাম। আমার মাথা কাজ করছে না। এক প্রকার দৌড়াতে দৌড়াতেই আমি আদ্রিয়ানার বাড়িতে আসলাম। আদ্রিয়ানার মা দরজার সামনে দাঁড়িয়ে। মনে হলো তিনি বাইরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আদ্রিয়ানার মা আমাকে দেখে অবাকই হলেন। তিনি আমাকে সব সময়ই ভালো চোখে দেখতেন। আমাকে জড়িয়ে ধরে সন্তানের মতো চুমু খেলেন, কিন্তু আমার তখন কোনো হুঁশ ছিল না। এক সময় আমি শুনতে পেলাম আদ্রিয়ানা মা হয়েছে। পরিবারের সবাই খুব খুশি ও উত্তেজিত। আমি বুঝতে পারলাম না কিভাবে শুরু করব। তারপর আমি একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম। আমি নিজেকে বললাম, যা বলার তা তখনই বলতে হবে। চারপাশের ঘটনার দিকে উদাসীন থাকার ভান করে আমি বললাম, কিছু মনে করবেন না। আমার মনে হয় আমি একজন ভিক্ষুককে বড় নোংরা ব্যাগ নিয়ে তোমাদের বাড়িতে ঢুকতে দেখেছিলাম। আমি ভীত ছিলাম এই ভেবে লোকটি বোধহয় তোমাদের বাড়ি থেকে কোনো কিছু চুরি করে নিতে এসেছে। আদ্রিয়ানার পরিবারের সবাই আমার দিকে বিস্ময়ের চোখ নিয়ে তাকাল। ভিক্ষুক, বস্তা, চুরি করতে। তারা সবাই এই পুরোটা সময় তাদের বসার ঘরে বসেছিল। আমি নিশ্চিত ছিলাম যে তারা আমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। পরক্ষণে আমি বললাম, আমি বোধহয় কোনো ভুল করেছি। তারপর তারা আমাকে একটা রুমে নিয়ে গেল। সেখানে আদ্রিয়ানা ও তার নবজাতক শুয়ে আছে। এ ধরনের পরিস্থিতিতে কি বলতে হয় তা আমার জানা ছিল না। আমি আদ্রিয়ানাকে শুভেচ্ছা জানালাম, নবজাতকের দিকে তাকালাম এবং জানতে চাইলাম কি নামে তারা তাকে ডাকে। তারা বলল তার বাবার নামেই তার নাম হবে গুস্তাভো জুনিয়র। আমি অবশ্য তাকে ফার্নান্দো নামে ডাকতে বেশি পছন্দ করব। চিন্তাটা মাথায় আসলেও আমি কিছুই বললাম না। বাড়ি ফিরে আমি ভাবতে লাগলাম, আমার দেখার তো কোনো ভুল হতে পারে না। ভিক্ষুকটা ছিল ওই লোকটা যাকে বৃদ্ধ অ্যালেক্স মেরে ফেলেছিল। আমি 100% নিশ্চিত সে কি প্রতিশোধ নিতে ফিরে এসেছে। কিন্তু তাহলে তো বৃদ্ধের বাড়িতে যাবার কথা।
আদ্রিয়ানার বাড়িতে নয়, তাহলে কি তার পুনর্জন্ম হল আদ্রিয়ানার সন্তানের ভেতর দিয়ে? যা হোক, বিষয়টা আমি ভুলেও গেলাম। ব্যাপারটা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু অনেক বছর পরের একটি ঘটনা আমাকে তা আবার স্মরণ করিয়ে দিল। অনেকটা সময় কেটে গেছে, আমি আমার পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করি। এমন একদিন আমি একটি বই পড়ছিলাম। জানালার পাশে বসে আছি আমি, মাঝে মাঝে বাইরে তাকাচ্ছি। গুস্তাভো, আদ্রিয়ানার সন্তান, সে তাদের বাড়ির সমতল ছাদের উপর খেলা করছিল। তার খেলাটি ছিল একটি অদ্ভুত ধরনের। তার বয়সী একটা ছেলের এরকম অদ্ভুত খেলা যে কারোরই চোখে বাঁধবে। আমার মনে হল ছেলেটি বোধহয় তার বাবার মতোই কম বুদ্ধির অধিকারী হয়েছে। গুস্তাভো খালি কিছু ক্যানকে একটি শাড়িতে সাজিয়েছে। ছাদের দেয়ালের উপর ক্যানগুলোকে সাজিয়ে রেখে পাথর দিয়ে সেগুলোকে সই করার চেষ্টা করছে। যেহেতু ছাদের দেয়ালের উপরেই ক্যানগুলো সাজানো ছিল, আর তার ঠিক নিচেই ছিল বৃদ্ধ অ্যালেক্সের শখের বাগান, সুতরাং স্বাভাবিকভাবেই গুস্তাভের ছুঁড়ে মারা বেশিরভাগ পাথরই নিচের বাগানে পড়ছিল। বৃদ্ধ অ্যালেক্স তখন বাগানে ছিল না, কিন্তু যখন সে ঘর থেকে বের হয়ে তার সাধের বাগানের ফুলগুলোর করুণ অবস্থা আবিষ্কার করবে, তখন তার অবস্থা কি হবে তা যেন আমি এখনই কল্পনা করতে পারছি। ঠিক তখনই বৃদ্ধ অ্যালেক্স তার ঘর থেকে বের হয়ে বাগানে আসলেন। তার অনেক বয়স হয়ে গিয়েছিল, ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না বুড়ো অ্যালেক্স। খুবই সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ ফেলছেন তিনি বাগানের গেটের দিকে আসতে লাগলেন। এদিকে গুস্তাভো, যে কিনা বৃদ্ধ অ্যালেক্সকে দেখতে পায়নি, শেষ পর্যন্ত সাজানো ক্যানগুলোর একটিকে আঘাত করতে সে সক্ষম হয়। পাথর দিয়ে আঘাত করার কারণেই কিনা প্রচন্ড শব্দ করে ক্যানগুলো তা বৃদ্ধের বাগানে গিয়ে পড়ল। হঠাৎ আওয়াজ শুনে বৃদ্ধ অ্যালেক্স আওয়াজের উৎস খুঁজতে গিয়ে ঘুরে তাকাবেন, এমন সময় তিনি নিজের ভারসাম্য ঠিক রাখতে পারলেন না। মারাত্মকভাবে হোঁচট খেয়ে পড়ে গেলেন। তার মাথার খুলিটা সিঁড়ির প্রথম ধাপে প্রচন্ড শব্দে আঘাত করল। পুরো ঘটনাটাই আমার চোখের সামনে ঘটল। আদ্রিয়ানার ছেলে বৃদ্ধকে দেখেনি, কিংবা বৃদ্ধ আদ্রিয়ানার ছেলেকে দেখতে পায়নি। কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষ বৃদ্ধ অ্যালেক্সের প্রাণহীন দেহটার সামনে জড়ো হতে শুরু করে। সবাই ধরেই নিল দুর্ঘটনাবশত পড়ে যাবার কারণেই তার মৃত্যু হয়েছে। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে জানালার কাছে যাই। বৃদ্ধ অ্যালেক্সের শেষকৃত্য অনুষ্ঠান চলছে। কিছুক্ষণ পরেই দেখলাম আদ্রিয়ানার বাড়ির বাইরে একটি লোক দাঁড়িয়ে আছে। আরে, এটা তো সেই লোক, সেই ভিক্ষুকটা আবার এখানে। গায়ে শতছিন্ন তালি মারা জামা, সেই ওভারকোট, সেই বেঢপ আকৃতির হ্যাট আর বিশাল ব্যাগ। একসময় সে রাস্তা ধরে আস্তে আস্তে দূরে কোথায় যেন হারিয়ে গেল। তাকে আর দেখতে পেলাম না আমি। এর আগে সেই একই পথে তাকে আমি দুবার দেখেছি। সেই পথেই যেন সে হারিয়ে গেল। দুপুরের দিকে শুনলাম গুস্তাভকে নাকি পাওয়া যাচ্ছে না। সকালবেলাতেই তাকে বিছানায় পাওয়া যায়নি। ব্যাপারটা দুঃখের, কিন্তু আমি তাতে অবাক হলাম না। কারবানহো পরিবার মরিয়া হয়ে চারপাশে তার খোঁজ করতে লাগল। তাদের আশা গুস্তাভকে তারা খুঁজে পাবে। এই আশা নিয়ে আজও তারা সন্ধান চালিয়ে যাচ্ছে। আমি কখনো বলতে পারিনি, কিংবা আমার কখনো সাহস হয়নি কারবানহো পরিবারকে বলতে, তোমরা আর তাকে খুঁজো না। কিন্তু অন্যান্য অনেক কিছুর মতো এটাও আমি বেমালুম চেপে গেলাম।